আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই মনোবাঞ্ছাটি কার? হুম? এই মনোবাঞ্ছাটি কার? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আরো এরকম অনেক কথা আছে। নগর পুরিলে দেবালয় কি এড়ায়? অর্থাৎ নগর পুরে ছারখার হয়ে যাচ্ছে, দেবালয় কি বাদ যাবে? নগর পুরলে দেবালয়ও পুড়বে। আবার এরকম আছে যে বড়র পিরিতি বালির বাত, আ খানিক হাসি আমি ভুলে গেলাম। চমৎকার কিছু আ লাইন আছে। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হ্যাঁ? এরকম বেশ কয়েকটা আ কবিতার চরণ আছে, বাক্য আছে। হুম? ওকে। এগুলা লিখেছেন কে? এগুলো লিখেছেন এগুলো আমরা পেয়েছি একটা গ্রন্থ থেকে। সেটা হচ্ছে মধ্যযুগের শেষ গ্রন্থ, মধ্যযুগের শেষ কবি। নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর তিনি ছিলেন আ কৃষ্ণনগরের নগরের সভাকবি। সভাকবি তিনি রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। কৃষ্ণনগরের রাজা সভাকবি কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। এই ভারতচন্দ্র রায়গুণাকর তিনি ডায়াবেটিক্সে মারা যান কিন্তু। ঠিক আছে? ডায়াবেটিক্সে তিনি মারা যান। তিনি ৪৮ বছর জীবিত ছিলেন। ৪৮ বছর মাত্র জীবিত ছিলেন। ৪০ বছর বয়সে ৪০ বছর বয়সে তিনি আ ৪০ টাকা বেতনে তিনি কৃষ্ণনগরের সহকবি হিসেবে নিযুক্ত হন। কিন্তু তিনি জমিদারের ছেলে ছিলেন। ভারতচন্দ্র রায়গুণাকর জমিদারের ছেলে ছিলেন, জমিদারের ছেলে, ঠিক আছে? জমিদারের ছেলে ছিলেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের জমিদারিত্ব সব চলে যায়। চলে যায়। তো যাই হোক এখানে লক্ষ্য করবেন যেটা বলছি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এইটি আছে অন্নদামঙ্গল কাব্যে। মধ্যযুগের শেষ কাব্য যদি বলি বা শেষ কবি যদি বলি তিনি হচ্ছেন ভারতচন্দ্র রায়গুণাকর। এই ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা অন্নদামঙ্গলের একটি চরণ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা তিনি বলিয়েছেন। উক্তিটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের। কিন্তু মনে রাখবেন যখন কোনো কবি বা কোনো সাহিত্যিক কোনো লেখা লিখেন, ঠিক আছে? সেটা কোনো চরিত্রকে দিয়ে বলান। হুম? মানে এমনটা হয় দেখেন, আপনি কিন্তু অনেক কিছু নিতে পারবেন না। যেমন আ আল মাহমুদের কিছু কবিতা আছে 'সোনালী কাবিন'। এই 'সোনালী কাবিনের' বেশ কিছু লাইন আছে। বড়র পিরিতি বালির ভাত, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাইট। শফিক তুহিন, ধন্যবাদ। বড়র প্রীতি মানে বড় মানুষের প্রীতি, যারা অভিজাত শ্রেণীর মানুষ, যারা আপনার চাইতে হাই প্রোফাইলের মানুষ, তাদের প্রীতি মানে তাদের ভালোবাসা আপনি দেখে কখনো আপ্লুত হবেন, আবার কখনো আপনাকে এই ভালোবাসা নিঃস্ব করবে। কেমনে নিঃস্ব করবে? আপনাকে তাদের স্বার্থে, তাদের প্রয়োজনে আপনাকে এমনভাবে কাছে টানবে, মনে হবে তার মতো আর কেউ নাই। আবার যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে তখন আপনাকে এমনভাবে ছুঁড়ে ফেলবে যেন আপনি তার চক্ষুশূল। ঠিক আছে? এইজন্য তিনি বলেছেন যে, "বড়োর পিরিতি বালির ভাত, ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাঁদ।" তাহলে দেখেন আ তাহলে দেখেন লক্ষ্য করেন আমি যে কথাটি বলছি যে, এই যে সাহিত্যিক তিনি যে কথাগুলো বলেন, আমরা যে বলি যে তিনি অনেক রোমান্টিক, তিনি এমন, তিনি অমন, ঠিক আছে? এই যে লেখক বা এই যে কবি বা এই যে সাহিত্যিক, তিনি যে লেখাগুলো লিখেন, এই লেখাগুলো মেক্সিমাম ক্ষেত্রে তিনি যখন গল্প, নাটক এগুলোতে যখন লিখেন, তখন তিনি চরিত্রের মুখ দিয়ে বলান। মানে মনে হবে যে সেই কথাটি ওই চরিত্রের। এখানে লেখক বা এখানে সাহিত্যিক বড় ফ্যাক্ট না। সাহিত্যিকের বয়স ৬০ বছর হতে পারে, ৫০ বছর হতে পারে। কিন্তু সাহিত্যিক এমন কথা বলছে যে কথাটা ১৬ বছরের বাচ্চা সুলভ কথা। এই কথাটা তিনি এমন একটা চরিত্রের মুখ দিয়ে বলাচ্ছেন যেন এটা নিয়ে আসলে আমরা সেটা ভাবি না যে সাহিত্যিকের কথা বলেছেন, না। আমরা ভাবি যে এই কথাটা বলেছে চরিত্র। দেখেন আপনি যখন নাটক পড়বেন, নাটকে যখন সিরাজউদ্দৌলা চরিত্র পড়বে তখন দেখবেন যে কথাটা সিরাজউদ্দৌলার। কিন্তু কথাটা কার? সিকান্দার আবু জাফরের। কিন্তু আপনি ভাববেনই না যে এই কথাটা সিকান্দার আবু জাফরের। তো ব্যাপারটা হয়েছে এই জায়গাতে এরকম। ব্যাপারটা এই জায়গাতে এরকম হয়েছে। লক্ষ্য করেন এই জায়গাতেও সেম। তাহলে এই জায়গায় এই উক্তিটা হচ্ছে ঈশ্বরী পাটুনির। তবে এইটা লিখেছেন কে? লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকর।